আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। এখন বাজে সকাল ৫টা। আর এই সকাল ৫টা থেকে আমি মোটামুটি আমার সমস্ত সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। সেই সাথে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পাস্টের কিছু কথা। তো আমি যখন খুবই ছোট আ ওই সময়ে আমি আমার আপুর সাথেই থাকতাম। আমার আপুর সাথেই আমার বড় হওয়া, আমার আপুর সাথেই হচ্ছে আমার বেড়ে ওঠা। সংসারে যেহেতু আরও অনেকগুলো মানুষ থাকতো, তারপরে গরু, ছাগল, তো এই সবকিছু আমার আম্মুরই দেখাশোনা করতে হতো। তাই আমার ছোটবেলাটা শুরু হয় আমার আপুর সাথে। তো এরকম করতে করতে একটা সময় পর এসে আমার আপুর যখন বিয়ে হয়, তো তখনও আমি দেখা যায় কি যে আমার আপুর সাথেই থাকি। আর এভাবে করে আমার আপুর হচ্ছে ছেলেমেয়ে হয়। তো ওই ছেলেমেয়েগুলোকে তো আমি আমার জানের থেকে কলিজার থেকেও বেশি ভালোবাসি। আর এইভাবে করতে করতে আমার আপুদের সংসার কিন্তু খুব ভালোই চলছিল। আর আমার দুলাভাইও আমাকে খুব বেশি ভালোবাসতো। কারণ আপুর যখন বিয়ে হয় তখন তো আমি অনেক ছোট। তো তার কাছেও আমি দেখা যাচ্ছে যে তার একটা ছোট বোনের মতো। তবে একটা কথা বলতে একটু ভুল হয়েছে। আমার আপুর কিন্তু খুব সহজে বাচ্চা হতো না। দেখা যায় যে অনেক লেট করে বাচ্চা হচ্ছে, হলেও সেগুলো আসলে টিকছে না, নষ্ট হয়ে যাচ্ছে এরকম। তো অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার আপুর। তো এরকম করতে করতে আমার আপুর বিয়ের প্রায় মানে আমি যখন ক্লাস 1 এ পড়ি তখন হচ্ছে আমার আপুর বিয়ে হয়। আর আমার আপুর ১ম বাচ্চা হয় যখন আমি ক্লাস 8 এ পড়ি, তখন হচ্ছে আমার আপু কনসিভ করে। আর এই বাচ্চা হতে হতে আমি হচ্ছে ক্লাস 9 এ উঠে যাই। আর এই বাচ্চা হওয়ার পরপরই আমার আপু সিজারের পরে হচ্ছে আমার আপু মারা যায়। আসলে আমার আপুর পেটের মধ্যে সিজারের সময় যে ব্লেড থাকে সেই ব্লেড থেকে গিয়েছিল। যেটা কিনা ডাক্তাররা হচ্ছে মানে বের করতে ভুলে গিয়েছিল। তো ওই ব্লেড থাকার কারণে আমার আপুর হচ্ছে রক্তক্ষরণ তো হতেই থাকে। হতে হতে তখন আসলে ডাক্তাররা আবারও আল্ট্রাসোনোগ্রাম করিয়ে বুঝতে পারে যে পেটের মধ্যে এই অস্ত্র থেকে গিয়েছে। তো তারা আবারও হচ্ছে ২ দিন পরে ওটিতে নেয়। খুব রিস্ক নিয়ে হচ্ছে অপারেশনটা করা হয়। তবে দুর্ভাগ্যবশত আমরা আমার আপুকে বাঁচাতে পারি না। আমি যেহেতু আগাগোড়াই আমার আপুর কাছেই থাকতাম, কম বেশি দেখা যায় স্কুলে ৬ মাস আমার আম্মু-আব্বুর কাছে থাকতাম। আর ৬ মাস হচ্ছে আপুর কাছে থাকতাম। পরীক্ষার সময় যে পরীক্ষাগুলো দিয়ে আসতাম। তো সেই সুবাদে আমার ভাগ্নিও আমার প্রতি আসলে মানে আমাকে খুব ভালোবাসতো। ও আমার কাছেই থাকতো। তো কি করা যাবে? তখন আমি চলে যাই হচ্ছে আমার ভাগ্নিকে এনে ১ম এ কিছুদিন রাখি। তারপরে আবার ওর দাদু বাড়িতে যেয়ে আমি থাকি। যেহেতু আমি আগে থেকেই থাকতাম, আমার জন্য আলাদা একটা ঘরও ছিল। তো ওইভাবে করে থাকতে থাকতে আরও প্রায় ১ টা বছর পার হয়। যখন বাবুর বয়স প্রায় ১ বছরের মতো হয়, তখন হচ্ছে যে ওদের বাড়ি থেকে ওরা একটা প্রপোজাল রাখে। ১ম এ আপুর শাশুড়ি আমাকে বলে যে মানে এরকম আ আ যাই হোক, আমি আসলে বলতে আমার একটু লজ্জাই লাগছে। তো সে ১ম এ আমাকে এভাবে করে বলে। তো আমি তো আসলে ছোট মানুষ। আমি আর যাকে এতদিন ভাইয়ের মতো করে দেখেছি, তো আমি আসলে অনেকটাই লজ্জা পেয়ে যাই। এরপরে আ কি করব মানে বুঝতে পারি না। পরবর্তীতে আমি কিছুদিন থেকে বাড়িতে চলে আসি। তারপরে তারা আবারও অনেকদিন পর্যন্ত অফ থাকে। তারপরে তারা দুলাভাইয়ের জন্য অনেক মেয়েতেও দেখে। তবে তাদের কোনো মেয়েই পছন্দ হয় না। তার বিশেষ একটা কারণ যে আমার যে ভাগ্নিটা আছে, নতুন মা এসে কেমন হবে? তাকে ভালোবাসবে কিনা, তাকে আদর করবে কিনা বা এই সংসারটা আসলে গুছিয়ে রাখবে কিনা। তো তারা এ ধরনের অনেক হচ্ছে চিন্তাভাবনা করে। তো এই চিন্তাভাবনা করে আ তারা হচ্ছে যে আমার আব্বা-মাকে একদিন ডেকে পাঠায়। ডেকে পাঠিয়ে তারা আমার আব্বা-মার কাছেই হচ্ছে এই প্রপোজালটা রাখে। তো তারপরে যেটা হলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে।
এরপরে আমার আব্বা-মাও আসলে চিন্তায় পড়ে যায় যে মানে বিষয়টা কেমন হবে বা আমি রাজি থাকবো কিনা। তখন কিন্তু আমি ক্লাস 10 এ পড়ি। আর আমার দুলাভাই আমার থেকে প্রায় 15-16 বছরের বড় ছিল। তো আর সবথেকে বড় কথা বয়সটাও ফ্যাক্ট না। যাকে এতদিন ভাই আসলে একরকম সম্পর্ক, সম্মানের জায়গাটা একরকম। তো এখন আবার কথা যেহেতু আরেক রকম হচ্ছে। তো আম্মু-আব্বু আমাকেও আস্তে, আস্তে করে বলে। তবে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। তাকে ছাড়া আসলে আমি তো কিছু কল্পনাও করতে পারতাম না। তবে এই তো জীবনের এমন একটা পরিস্থিতিতে যেয়ে দাঁড়াতে হলো যে আমাকে এই কঠিন সিদ্ধান্তটা আসলে নিতেই হলো। যেটা কিনা আমি নিজেও মানতে পারিনি। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আবার আমার ভাগ্নিটার মুখের দিকে তাকালেও আজকাল Facebook, YouTube এ যে সমস্ত ঘটনা দেখি সৎ মাকে নিয়ে, তো এগুলো তো আসলে মানে সহ্য করা যায় না। তারপরে আমার বোনটা আমাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে, বড় করেছে। আমার আম্মুর কাঁধে যেহেতু সংসারের অন্যান্য দায়িত্ব ছিল, তো আমি আসলে চিন্তা করলাম মানে অনেক গভীর চিন্তাভাবনা করে ২-৩ দিনের জন্য তো একেবারেই সাইলেন্ট হয়ে যাই। তো ভাবনা চিন্তা করে আমি একটা ডিসিশন ফাইনাল করলাম যে ঠিক আছে তাহলে আমি রাজি। তো এভাবে করেই আমি রাজি হওয়ার পরে ঘরোয়াভাবে ওদের থেকে কয়েকজন আর আমাদের থেকে কয়েকজন মিলে আমার হচ্ছে বিয়ের মানে কথাবার্তা পাকা হয়। তো আমি বললাম যে আমি এসএসসি পরীক্ষাটা দিয়ে আমি কলেজে উঠে যাই। তারপরে হচ্ছে যে আমি বিয়েটা করব। তো আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিলাম। আমার রেজাল্টটাও খুব ভালো আসলো। তো এরপরেই হচ্ছে কলেজে ভর্তি হলাম। আর তারপরেই হচ্ছে দুলাভাইয়ের সাথে আমার বিয়েটা হলো। তো কি বলবো আসলে বলার মতো কিছু নেই। তো আমার দুলাভাইয়েরও আসলে আমার সাথে ঐরকম কোনো মানে সম্পর্ক হয় না বা আমারও তার সাথে ওইরকম কোনো সম্পর্ক হয় না। যেহেতু সে আমাকে তার বোনের মতো দেখেছে, আমি তাকে ভাইয়ের মতো দেখেছি। বেশ অনেকদিনই আমরা বাবুকে নিয়ে হচ্ছে আলাদা, আলাদাই থাকি। সেও তার মতো থাকে, আমিও তার মতো থাকি। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কটা তো আল্লাহ পাক উপর থেকেই ৫০,০০০ বছর আগেই যার, যার জোড়া আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তো এই তো এই স্বামী-স্ত্রীর সম্পর্ক আসলে একটা মধুর সম্পর্ক। তো ঠিক আছে আমার আপা যখন ছিল সে আমার দুলাভাই ছিল, আমি তাকে সম্মান করেছি। সেও আমাকে ওই নজরেই দেখেছে। তবে এখন যেহেতু আমরা স্বামী-স্ত্রী হয়ে গিয়েছি তো আস্তে, আস্তে করে আমরাও নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে লাগলাম। সেই সাথে আমার বোনের মেয়েটাকেও আমি ওকে তো আমি আগে থেকে ভালোবাসি আর এখন তো সে আমার মেয়েই হয়ে গেল। তো আমি যেহেতু তার মা হয়েছি তাকে তো ভালো না বেশে উপায় নেই। আর তার জন্যই তো জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম। তো এরপরে আমার নিজেরও একটা মেয়ে হলো, সেও এখন বড় হয়েছে। তো সবকিছু মিলিয়েই দেখা যাচ্ছে যে আমাদের জীবনটাও খুবই সুন্দরভাবে মানে কেটে যাচ্ছে। আর আমি আমার ভাগ্নিকে কখনোই বুঝতে দেইনি যে আমি তার আসলে আম্মু নই, তার খালা। তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে একটি কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে আপনাদের সাথে একটা সত্যি কথা খুলে আসলে বলেই ফেললাম। না বললে হচ্ছিলই না। তবে এটা যে আসলে কার কথা সেটা আপনাদেরকে পরে কোনো একটা ভিডিওতে বলবো। বর্তমানে তো আপনারা আমার ভিডিওই দেখেন না। তবে যদি এই ভিডিওটা দেখেই থাকেন তাহলে হয়তোবা আপনাদের জানতে ইচ্ছা হবে। আর ওই জানার ইচ্ছা থেকে যদি আপনারা কোয়েশ্চেন করেন তাহলে আমি আপনাদেরকে বলে দিব। আসলে সবার পরিচয় তো সবসময় সব জায়গায় দেয়া যায় না। তবে মন চাইলো যে আপনাদের সাথে কথাটা বলি। তো এইজন্য হচ্ছে শেয়ার করা। তো দেখেন আজকে কিন্তু আমি মোটামুটি সকাল ৫টা থেকে কাজকর্ম শুরু করে ৯টার মধ্যে কিন্তু অল ওভার আমার সব কাজ শেষ করে ফেলেছিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।